আসসালামু আলাইকুম। সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এটিও প্রস্তুতির সাজেশনমূলক ভিডিওর আজকের বিষয় গণিত শতকরা অংশের। এই গণিতের যদিও সাজেশন ওইভাবে হয় না, তারপরেও আসলে অনেকেই বিভিন্ন কমেন্টসের মাধ্যমে আপনারা জানিয়েছেন যে গণিত সম্পর্কে যেন ভিডিও দেওয়া হয়। তো আসলে তারপরে আমরা চেষ্টা করব যে আসলে শতকরা বিষয়ে সাধারণত যে ধরনের প্রশ্নগুলো পেয়েছি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং এটিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করব। চলুন এই পর্যায়ে বিষয়টি দেখে নেই। এ পর্যায়ে প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে, ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে? এখানে ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা ধর, তো বিষয়টি আমরা চলুন দেখে নিই। তাহলে এখানে যে কাজটি প্রথমে করতে হবে, এখানে কিন্তু ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি, অর্থাৎ ৩ কেজি মিষ্টি ৩৫০ টাকা অনুযায়ী কত হয় সেটি কিন্তু আমাদের আগে বের করতে হবে। তারপর এখানে বলছে ৪ টাকা হারে ভ্যাট দিতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, যে ৩ কেজি মিষ্টির মূল্য ৩৫০ গুণন ৩, তাহলে এখানে ৩ শূন্য ০, ৩ ৫ ১৫ ৫, এরপর ৩ ৩ ৯ একে, এখানে ১০৫০। এখন যে বিষয়টি বের করতে হবে, এখানে যেহেতু ৪ টাকা হারে ভ্যাটের কথা বলা হচ্ছে, ৪ টাকা হারে ভ্যাট মানে হচ্ছে যে ১০০ টাকায় ৪ টাকা করে ভ্যাট দিতে হবে। তাহলে ১৫০০ টাকার ভিতরে আমাদের ১০০ টাকায় ভ্যাট দিতে হবে। এখানে যে ১০০ ১০০০, এখানে ১০০০-এর ভিতরে ৪ টাকা করে, তাহলে ১০০ টাকায় আমার ভ্যাট দিতে হবে ৪ টাকা করে। তাহলে ১ টাকায় ভ্যাট দিতে হবে 4/১০০। তাহলে অর্থাৎ ১০০ টাকা ৪ টাকা দিতে হবে। তাহলে ১০৫০ টাকায় আমাকে ভ্যাট দিতে হবে ১০৫০ গুণন 4/১০০। এখন আমরা যদি এটা কাটাকাটি করি, ৪ দিয়ে যদি ১০০কে আমরা কাটি, তাহলে এখানে হবে ৪ ২৫ ১০০। এরপর ২৫ দিয়ে আমরা যদি ১০৫০কে কাটি, তাহলে এখানে মূলত হবে ৪২। তাহলে এখানে কিন্তু মোট ভ্যাট তাহলে দাঁড়াবে এখানে ৪২ টাকা। এর পরের প্রশ্নটি দেখে নেই। এখানে বলা হচ্ছে যে ৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫%? তার মানে একটি সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটি কত আমরা জানি না, সেই সংখ্যার ২৫%ই মূলত ৭৫। তাহলে সেই সংখ্যাটিকে আমাদের এই পর্যায়ে প্রথমে ধরে নিতে হবে যে আসলে সংখ্যাটিকে এক্স অনুযায়ী আমরা ধরে নিব। তাহলে চলুন ধরে নেই যে সংখ্যাটি এক্স। এখন এখানে এক্স এর কত পার্সেন্ট? ২৫%। তাহলে এক্স এর গুণন ২৫, যার অর্থাৎ যে অজানা সংখ্যাটা, সেই সংখ্যার যদি কোনো পার্সেন্ট হয় সেটি আমরা গুণ করে কিন্তু ওই পার্সেন্টটা বসাবো। এরপরে সবসময় মনে রাখবেন যে ২৫% মানে কিন্তু উপরে ২৫ নিচে ১০০। তাহলে এক্স এর ২৫, তাহলে উপরে ২৫ ক্যালকুলেট করতে হবে এভাবে, উপরে ২৫ নিচে ১০০, এখানে ৭৫। এখন এটি যদি আমরা আবার ক্যালকুলেট করি, তাহলে এখানে দাঁড়াচ্ছে এক্স দিয়ে ২৫কে গুণ করলে এখানে হবে ২৫ এক্স হবে। এরপর ১০০ যদি ওই পাশে চলে যায় সমান সমান, তাহলে ১০০ গুণন এখানে ৭৫ এখানে হবে। এরপর এখানে এক্সটা আমাদের মূলত এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স সমান সমান ৭৫ গুণন ১০০ ভাগ নিচে ২৫ আসবে। এখন আমরা যদি এটি কাটাকাটি করে দেই, ২৫ দিয়ে ৭৫কে আমরা যদি কাটি, তাহলে এখানে ৩ হবে। ৩ দিয়ে ১০০কে গুণ করলে এখানে উত্তর ৩০০। এটি মূলত যে অর্থাৎ ৩০০ সংখ্যাটির ২৫%ই মূলত এখানে ৭৫। এরপর যে প্রশ্নটি রয়েছে, কোন সংখ্যার ৩৭% থেকে ৩৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৭ হবে? তাহলে কোন সংখ্যার, তার মানে এই সংখ্যাটি কিন্তু আমরা জানি না। তাহলে আমরা ওই অনুযায়ী সাজাই যে একটি এক্স এর ৩৭% থেকে ৩৭ বিয়োগ করলে বিয়োগফল সমান সমান ৩৭। এইভাবে কিন্তু মূলত আমাদের প্রশ্নটি সাজাতে হবে। তাহলে ধরুন, তাহলে এখানে সংখ্যাটি কত? এক্স। তাহলে আগের মতো করে কিন্তু প্রায় কাছাকাছি কিন্তু নিয়মগুলো। তাহলে এক্স এর কত? ৩৭%। সবসময় আমরা করবো কত? কোন সংখ্যাটি বললে সেটি কিন্তু এক্স। তাহলে এক্স এর ৩৭% থেকে এই যে ৩৭ বিয়োগ ৩৭ বিয়োগ করলে কত হবে? এই যে বিয়োগফল সমান এখানে কত? ৩৭। তাহলে এখন আমরা উপরে যেহেতু ৩৭ রয়েছে, তাহলে ৩৭% রয়েছে, তাহলে ৩৭/১০০।
তাহলে আমরা এই সংখ্যাগুলোকে এক পাশে নিব, সমান সমানের পাশে নিব। তাহলে আমরা যদি -37 রয়েছে, এটা যদি এই পাশে করি তাহলে এটি প্লাস হয়ে যাবে। আর এখানে যেহেতু আগে থেকে এটি প্লাস ছিল তাহলে এটি মূলত 37। তাহলে এরপরে মূলত আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে 37 অর্থাৎ এরপরে যে এখানে অঙ্কটি দেওয়া রয়েছে এটি মূলত একটি ফ্র্যাকশনের অঙ্ক। তো এখানে বলা হচ্ছে যে 13-র 3/4 এর সমান কত। এটি যেহেতু ভাগ আকারে, ভগ্নাংশ আকারে রয়েছে, তো এটি মূলত আমরা শতকরা অনুযায়ী যদি বের করি তাহলে কিন্তু আমরা এই ধরনের একটি এখানে উত্তর আমরা দেখতে পাবো। তাহলে এটি মূলত যেভাবে করতে হয়, এটি মূলত এই ধরনের অঙ্ক কিন্তু ক্লাস 5-এ সাধারণত করানো হয়ে থাকে এবং এইটাও কিন্তু রয়েছে। এখানে 4 দিয়ে মূলত প্রথমে 13কে গুণ করলে তারপরে 3 দিয়ে এখানে যোগ করতে হবে। তাহলে 4-13 এখানে 52 যোগ 3 ভাগ 4। এরপরে দেখুন এটা পার্সেন্টেজ করতে হবে, অর্থাৎ এখানে 52 আর 3 গুণ ভাগ যোগ করলে পারে এখানে হচ্ছে 55 ভাগ 4। এরপর যেহেতু পার্সেন্টেজ করতে হবে, পার্সেন্টেজ মূলত 1/100 দিয়ে আমরা কিন্তু পার্সেন্টেজ করতে পারবো। তাহলে উপরে 55কে 55, এখানে দুঃখিত, এখানে আসলে শূন্যটি হবে না। তো এরপর নিচে 4 দিয়ে 100কে যদি গুণ করি তাহলে কিন্তু এটি আসলে 400 হবে। এখন এটিকে যদি আমরা ভাঙি তাহলে কিন্তু মূলত হবে 11/80। আমরা 55কে মূলত ভাঙবো হচ্ছে 11, দুঃখিত, এটি মূলত 11 হবে। আবার 5 11 55, আর ওই ভিতরের 5 দিয়ে যদি আমরা 400কে ভাঙি তাহলে মূলত 80 হবে। এখানে 5 হবে না, এখানে মূলত 11 হবে। তাহলে উত্তর হবে এখানে এই ক নাম্বার 11/80। এখানে মূলত এটি ভুল করা হয়েছে। এখানে দেখুন 60 জন ছাত্রের মধ্যে 42 জন ছাত্র ফেল করলে পাশের হার কত। এটি খুব সহজ একটি অঙ্ক। তো এইখানে যে কাজটি করতে হবে প্রথমে, যে আসলে পাস করছে কতজন এটি আমাদের আগে বের করতে হবে। তাহলে পাস করে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করে যেহেতু, তাহলে 60 থেকে 42 বিয়োগ করলে আমরা পাস পেয়ে যাব। তাহলে পাস করে 18 জন। তাহলে 60 জনে পাস করে 18 জন। তাহলে একজনে পাস করে 18/60 জন। তাহলে এটি শতকরা অনুযায়ী কত হবে? 100 জনে পাস করে 100 গুণন 18 নিচে 60। এইগুলো কিন্তু আসলে সহজ অঙ্ক, আমরা কিন্তু করে দিচ্ছি। অনেকেই আসলে বলেছেন যে আসলে আমাদের অঙ্ক একটু করে দিলে ভালো হয়। আমরা জানি যে আপনারা আসলে সবাই এগুলো খুব ভালোভাবে পারেন, কারণ আপনারা সবাই কোয়ালিফাইড। এগুলো কিন্তু খুব সহজ অঙ্ক। তো অনেকেই রয়েছেন যারা আসলে এই বিষয়গুলো অনেক দিন চর্চার না কারণে এটি আসলে জানেন না। তো তাহলে কিন্তু এখানে উত্তর হচ্ছে 30%। এখানে রয়েছে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, এই বিষয়টা আমরা দেখব। তাহলে তেলের শতকরা কত কমালে তেল খরচ বাবদ বৃদ্ধি পাবে না। তাহলে এখানে দেখুন বৃদ্ধি পায় 25%। তাহলে 25% বৃদ্ধিতে কত? সবসময় মনে রাখবেন যে যেটি বৃদ্ধি পাবে সেটি কিন্তু 100 যোগ সেটি বৃদ্ধিটা, অর্থাৎ 25% বৃদ্ধি, তার মানে 100 যোগ এখানে 25 করতে হবে। তাহলে 25% বৃদ্ধিতে চিনির মূল্য 100 যোগ 25 সমান সমান 125। তাহলে বর্তমানে কিন্তু তাহলে 125 টাকা আসলে বৃদ্ধি পেয়েছে আর কি, মানে দামটা, তাই না? তাহলে বর্তমান মূল্য যদি আমাদের এখানে 125 টাকা হয়, তাহলে পূর্বের মূল্য কত ছিল? অর্থাৎ পূর্বের মূল্য কিন্তু 100 টাকা। সবসময় মনে রাখবেন যে বৃদ্ধি পেলে 125, পূর্বের মূল্য হয় 100, কমলে হয় হচ্ছে যদি 25% কমতো তাহলে 75 হতো, তাহলে পূর্বের মূল্য ছিল 100, এরকম হবে কিন্তু। তাহলে বর্তমান মূল্য 1 টাকা হলে পূর্বের মূল্য 100/125। তাহলে এখানে আমরা শতকরা অনুযায়ী দেখব যে শতকরা 100 টাকা যদি হয় বর্তমান মূল্য, তাহলে অবশ্যই এটি কমে যাবে। তাহলে 100 গুণন 100 ভাগ 125। তাহলে 125 দিয়ে যদি আমরা 100কে ভাঙি তাহলে 125, অর্থাৎ 25 দিয়ে যদি আমরা এখানে ভাঙি তাহলে কত হবে? এখানে নিচে হবে, উপরে মূলত 4 25 100, আর ওই 25 দিয়ে যদি আমরা এর নিচেকে ভাঙি তাহলে মূলত 5 হবে। আবার এই 5 দিয়ে আমরা যদি 100কে ভাঙি তাহলে মূলত হবে 5 20 100। তাহলে 4 20 এখানে কিন্তু হবে
মূলত 80। তো এখানে কিন্তু আসলে এখানে সঠিক উত্তর দেওয়া রয়েছে 80, এখানে আসলে কোনো অপশনই নাই, তার মানে এটি আসলে ভুল ছিল। আর এখানে কিন্তু 20% দেওয়া রয়েছে লাল কালিতে, এটি কিন্তু হবে না। এখানে কিন্তু সঠিক উত্তর হবে এখানে 80%, এটি কিন্তু হবে এখানে। এরপরে দেখুন এখানে একটি অঙ্ক রয়েছে যে চালের দাম 25% কমে গেলে একই খরচে চাল কেনা শতকরা কী পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে চালের মূল্য বর্তমান মূল্য কত, কমে গেছে, তাহলে কত হবে? কমে গেলে এর আগে বলেছি কমে গেলে 100 - 25%, তাহলে 25%, অর্থাৎ 25 কমাতে হবে। 25% কমালে মানে 25 কমাতে হবে, 100-এর ভিতরে 25, তাহলে 75 টাকা। বর্তমান মূল্য 75 টাকা, তাহলে 75 টাকা বাড়াতে হবে 25 টাকা, কেননা 25% কমছে, তার মানে আমাদের 25 টাকা বাড়াতে হবে। 25% মানে যেহেতু 25 টাকা এখানে কমছে, তাহলে 1 টাকাই বাড়াতে হবে 25/75। তাহলে আমাদের 100 টাকা কত বাড়াতে হবে সেই বিষয়টাই কিন্তু মূলত আমাদের বের করতে হবে। 100 টাকা বাড়াতে হবে 100 গুণন 25/75। এখন আমরা যদি 75-কে 25 ভাঙি তাহলে মূলত 3 হবে, আর 3 দিয়ে 100-কে যদি আমরা গুণ করি তাহলে মূলত এখানে হবে হচ্ছে না সরি 3 দিয়ে ভাগ করতে হবে 100-কে, তাহলে ভাগ করলে কিন্তু এখানে হবে 33.33। এটিকে মূলত ফ্র্যাকশন আকারে করলে এখানে 33 3-এর 1 অংশ, এটি মূলত বোঝায়। এরপরে যে অঙ্কটি রয়েছে যে রুমির বেতন বাবুর বেতনের চেয়ে 25% বেশি, বাবুর বেতন রুমির বেতনের চেয়ে শতকরা কত ভাগ কম। তাহলে এখানে একটি বিষয় আপনারা লক্ষ্য করুন, এখানে কিন্তু বলা হচ্ছে রুমির বেতন বাবুর বেতনের চেয়ে 25% বেশি, তাহলে 25% বেশি কার বেতন? রুমির বেতনের থেকে বাবুর বেতন, রুমির বেতন বাবুর বেতন, তাহলে রুমির বেতন কিন্তু তাহলে 125 হবে এই ক্ষেত্রে। আর বাবুর বেতন কত হবে? নিশ্চয়ই 100 টাকা হবে, কেননা বেশির কথা বলা হয়েছে। চলুন বিষয়টি দেখে নেই। বাবুর বেতন 100 টাকা হলে রুমির বেতন কত হবে? যেহেতু 25% বেশি, আপনাদের কিন্তু আগেই বলেছি বেশি থাকলে পারে সেটির সাথে মানে কত বেশি সেটির সাথে কিন্তু 100 যোগ, 25% বেশি তার মানে 100 যোগ 25, 125। 125 টাকা। এখন যে বিষয়টি বের করতে হবে যে এখানে 125 টাকা যে বেশি হলো, সুতরাং রুমির বেতন 125 টাকা হলে বাবুর বেতন কত? বাবুর বেতন কম, তাহলে 100 টাকা। কেননা এখানে চেয়েছে কি যে বাবুর বেতন রুমির বেতনের চেয়ে শতকরা কত ভাগ কম সেটি কিন্তু চেয়েছে, এই জন্য মূলত আমরা কিন্তু কমটা শেষের দিকে দিয়েছি, অর্থাৎ বাবুর বেতন দিয়েছি। তাহলে যদি 1 টাকা হয় রুমির বেতন তাহলে বাবুর বেতন আরও কম হবে, তাহলে 100/125। এক্ষেত্রে আবার রুমির বেতন যদি এখানে 100 টাকা হয় তাহলে কত? যে 100 থেকে নিশ্চয়ই কম হবে, তাহলে এখানে কত হবে? 100 গুণন 100/125। আবারও এখানে আমাদের কাটাকাটি করতে হবে। 5 দিয়ে যদি আমরা 125-কে ভাঙাই তাহলে 5×25 = 125, 25 দিয়ে আবার 100-কে ভাঙলে 4×25 = 100, 4 দিয়ে 20-কে গুণ করলে কত হয়? এখানে খ নম্বরে উত্তর হবে হচ্ছে এখানে 80। এরপরে এখানে প্রশ্ন রয়েছে যে কোনো বছরে একটি গ্রামের লোক সংখ্যা 12% হারে বাড়ে, বছর শেষে লোক সংখ্যা 360 হলে 3360 হলে বছরের শুরুতে লোক সংখ্যা কত ছিল? তাহলে একটি গ্রামের লোক সংখ্যা বাড়ে কত? 100 জনে 112 জন করে বাড়ে, তাই না? মানে 12 জন করে বাড়ে, তার মানে 100-র সাথে কত হবে? 12% বৃদ্ধিতে যোগ করতে হবে কি 100 যোগ 12। সবসময় মনে রাখবেন যেটি বৃদ্ধি পাবে না কেন সেটি কিন্তু 100-র থেকে বেশি বৃদ্ধি পাবে, আর যেটি কমবে সেটি কিন্তু 100 থেকে সেই জিনিসটা প্রথমে কম দেখাতে হবে। তাহলে এখানে 112 জন, অর্থাৎ
প্রতি বছরই কিন্তু 112 জন হয়ে যায় গ্রাম মানে শেষে। তাহলে শেষে 112 জন যদি হয় তাহলে প্রথমে কত থাকে? প্রথমে কত থাকে? যেহেতু 12 জন বৃদ্ধি পেয়েছে তাহলে 112 জন বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রথমে থাকে কতজন? 100 জন। এখানে যেহেতু চেয়েছে যে শুরুতে লোক কত ছিল, এই জন্য কিন্তু আমরা শুরুগুলো সামনে দিয়েছি। তাহলে শেষে যদি 112 জন হয় অর্থাৎ একজন হয়, তাহলে শুরুতে কত? শুরুতে 100/112। তাহলে শুরুতে যদি 3360 জন হয় তাহলে বছরের শুরুতে কিন্তু এই ক্ষেত্রে হবে 100 গুণন 3360 গুণন 100 ভাগ 112। তাহলে 112তে 336কে ভাঙলে পারে 3 হয়, এর শূন্য এখানে যোগ হবে। আর 30 দিয়ে যদি আমরা 100কে এখানে গুণ করি তাহলে কিন্তু মূলত এখানে হবে আসলে 3000। সুতরাং এখানে কিন্তু উত্তর হবে এখানে গ নাম্বার। গতকাল একটি জিনিসের দাম 10% বেড়েছিল, আজ 10% কমেছে। জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে? তো এই বিষয়টি কিন্তু শর্টকাটও করা যায় যে গতকাল বা আজকে যদি সমান চাপা তাহলে এখানে কিন্তু বৃদ্ধি কত? 110। আর এটি কত হবে? 90, কেননা কমেছে। দেখুন এখানে কিন্তু 10% বৃদ্ধিতে এখানে কত হচ্ছে? 110 টাকা, কেননা সবসময় বৃদ্ধি 100-র সাথে যোগ হয়। আবার পরে রয়েছে কি 10% কমেছে, তাহলে কমা মানে কি 100-র সাথে সবসময় বিয়োগ হয়। 100 - 10 সমান 90 টাকা। তাহলে জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে, এটি কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এই বিষয়টি আমরা যেহেতু ঐকিক নিয়মে করে দিচ্ছি, 100 টাকায় তাহলে এখানে বর্তমান দাম 90 টাকা। 1 টাকায় বর্তমান দাম হবে 90/100। এরপরে দেখুন 110 টাকায় তাহলে বর্তমান দাম হবে 110 × 90/100। 00 অর্থাৎ 90 শূন্য কাটবো, এখানে একটা শূন্য কাটবো, এই শূন্য 110-এর শূন্য কাটবো, তাহলে 9-11-99। তাহলে একটু বিষয় দেখুন তো, আসলে প্রথমে কিন্তু 100, তার মানে জিনিসটার দাম কিন্তু কমে গেল। 100 থেকে যেহেতু 99 বিয়োগ করতে হবে, তাহলে মানে কি 100 থেকে যেহেতু কম হয়েছে তার মানে কমে গেছে। 100 থেকে যদি বেশি হতো তাহলে কিন্তু আমরা বেশি লিখতাম, তার মানে জিনিসটির এখানে দাম কমেছে 100 - 99, অর্থাৎ এখানে উত্তর হবে 1%। তো এই ছিল আজকের মতো শতকরা অংশে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান। তো আপনারা কমেন্টসে জানাবেন যে কোন ধরনের টপিক সাধারণত আপনাদের সমস্যা হয়, সেই বিষয়গুলোর সম্পর্কে আমরা যে গণিতগুলো রয়েছে সেগুলোর আমরা ব্যাখ্যাসহ এখানে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এটিও প্রস্তুতির যে কোনো ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের বিশেষ কোনো টপিক সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই সেটি জানার জন্য অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।